So let us continue with some more problems on Lagrange's mean value theorem. তো আমরা যেখানে গতকাল স্টপ করেছিলাম এই পার্টিকুলার এক্সারসাইজ দেখা যাক। এটা একই ধরনের অঙ্ক যে প্রুভ দ্যাট x is less than sin inverse x is less than x divided by square root of 1 minus x squared. ঠিক আছে, তো এটাতেও আমরা কি করব যে আমরা প্রথমে ফাংশনটা মানে আমাকে দেখাতে হবে এটা কোথায়, সেটা প্রথমে দেখে নিই। 0 লেস দেন এক্স লেস দেন 1 এর জন্য তো আমরা কি করব যে আমরা যে কোনো একটা 0 লেস দেন এক্স লেস দেন 1 নিলাম ধরো, হ্যাঁ, করে তারপরে আমরা ফাংশন যেটা ডিফাইন করব, মানে এই অঙ্কটা একদম গতকাল যেরকম করছিলাম সেই ধরনের অঙ্ক, যে আমি ft is equal to sin inverse t এটা ডিফাইন করলাম for all t in close interval 0 to x। তাহলে f টা ক্লিয়ারলি একটা কন্টিনিউয়াস ফাংশন অন close interval 0 to x and differentiable in open interval 0 to x। কারণ রিকল করো যে তোমার সাইন ইনভার্স ফাংশনটা একটা যদি সুটেবল এটা চুজ করে নাও তাহলে সাইন ইনভার্সটা তোমার অ্যাকচুয়ালি ক্লোজ ইন্টারভাল, হ্যাঁ, তো -1 to 1 ক্লোজ ইন্টারভালই করে দিই, এখান থেকে তুমি ডিফাইন করতে পারো। আর সেটা তুমি যে কোনো একটা সুটেবল ইয়ে নিয়ে নেবে। তো আমরা বোধহয় আমরা যখন করেছিলাম সাইন ইনভার্স নিয়ে তখন 0 to π/2 নিয়ে নিয়েছিলাম। দাঁড়াও এক সেকেন্ড, 0 to π/2 নেব না, আমি -π/2 to π/2 নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমার সাইনটা -π/2 থেকে π/2 তে একটা ইনক্রিজ করছে ফাংশনটা, সুতরাং ওটা ইনজেক্টিভ হবে। আর এই এই সাইন ইনভার্স এইভাবে আমরা ডিফাইন করে এটার প্রপার্টি স্টাডি করেছিলাম। মানে এইভাবে ডিফাইন করে এই কারণে বলছি যে আমি ওইটার যে রেঞ্জ কি হবে সেটা আমি আমার একটু চয়েস আছে, তাই না। রিকল করো যে আমরা ওটা -π/2 থেকে π/2 নেব না অন্য কোনো একটা 2π শিফটিং করে একটা ইন্টারভ্যাল নিয়ে নেব, সেটা ডিটারমিন করব যাতে আমার সাইন ইনভার্সটা বাইজেক্টিভ ফাংশন হয় আর কি। তো যাই হোক, তো এটা আমরা করে আমরা দেখেছিলাম যে এরকম একটা সিচুয়েশনে সাইন ইনভার্স ইজ a differentiable function in the open interval -1 to 1 and its derivative is at any point t is 1 by square root of 1 minus t squared। এটা আমরা দেখেছি। তো আমরা এখানে কি করছি, আমরা রেস্ট্রিক্ট করে নিয়েছি আমার এক্সটা 0 থেকে 1, মানে এই অংশে শুধু তাকাচ্ছি, তাই না। তাহলে ক্লোজ ইন্টারভাল 0 1 প্রথমত নিলাম, আর রাদার অ্যাকচুয়ালি 0 আর 1 টাকেও বাদ দিয়ে দিয়েছি। সো আই হ্যাভ টেকেন ওপেন ইন্টারভাল 0 to 1 and I have taken an x there। সুতরাং আমার ডিফারেন্সিবিলিটি ইত্যাদি কোনো নিয়ে কোনো সমস্যাই হচ্ছে না করে দেয়ারফর আমি এখানে মিন ভ্যালু থিওরেমটা লাগাতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। সো হোয়াট ইজ ইয়োর মিন ভ্যালু থিওরেম গোয়িং টু টেল ইউ, যে 0 থেকে x এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাবে, ওটাকে আমরা থিটা এক্স হিসেবে নিয়ে নিচ্ছি, যেখানে থিটাটা 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার, যাতে f x minus f0 will be equal to x minus 0 times the derivative of f at that particular point theta x। তো সেটাকে যদি তুমি লেখো তাহলে fx মানে হচ্ছে তোমার sin inverse x, f0 টা 0, রাইট, sin inverse t হচ্ছে তোমার ফাংশনটা, ইকুয়াল টু x minus 0, ওটা থেকে তুমি এই x পাচ্ছ, আর ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট থিটা এক্স, সুতরাং এটা পাচ্ছ। ঠিক আছে, তাহলে সিচুয়েশনটা কিছুটা মানে গতকাল আমরা যেরকম জিনিস আলোচনা করছিলাম সেরকম পরিস্থিতিতে পৌঁছে গেছো। এরপরে তুমি যেটা করবে যে ওই যে 0 লেস দেন থিটা লেস দেন 1 হবে সেটাকে এক্সপ্লয়েট করে তুমি দেখাবে যে তোমার x ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার, ওটা x আর
x ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে লাই করবে এই দুটো নাম্বারের মাঝখানে। তো সেটা দিয়েই তোমার ইনইকুয়ালিটিটা হয়ে যাবে একদম গতকালের মতন। সো ইউ জাস্ট ডু স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো তুমি 0 লেস দেন থিটা লেস দেন 1 দেওয়া আছে, তো সেই জন্য তুমি থিটা স্কোয়ারটাও 0 আর 1 এর মাঝখানে থাকবে, বুঝতেই পারছো, কারণ 0 লেস দেন থিটা স্কোয়ার লেস দেন থিটা হয়ে যাচ্ছে। এটাকে যদি থিটা দিয়ে গুণ করে দাও আর থিটাটা একের চেয়ে ছোট, সুতরাং এটা পেয়ে যাবে। এরপরে আবার এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তো এক্স স্কোয়ার ইজ আ পজিটিভ নাম্বার, তাহলে এটা পাবে। করে কি করবে, আবার পুরোটাকে একটা -1 দিয়ে গুণ করে দেবে, তাতে তোমার ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, করে 1 যোগ করে দেবে, ঠিক আছে? সো এইরকম একটা ইনইকুয়ালিটি পাচ্ছ, 1 মাইনাস এক্স স্কোয়ার লেস দেন 1 মাইনাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দেন 1. Now what you will do is you can first take the square root, or you just take the reciprocal first, whichever way you like. তাহলে 1 less than 1 by 1 minus theta squared x squared less than 1 by 1 minus x squared এরকম একটা জিনিস পেয়েছো, করে এটার স্কোয়ার রুট নিয়ে নাও, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ করবে না, পজিটিভ স্কোয়ার রুট নিচ্ছ, করে এক্স দিয়ে গুণ করে দিচ্ছ, রাইট? সো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন, প্রত্যেকটা অঙ্কে আমরা একই ধরনের কাজ করে যাচ্ছি। তাহলে এই যে ইনইকুয়ালিটিটা পেয়ে গেলে, আফটার দ্যাট ইউ উইল ইউজ দ্য ফ্যাক্ট দ্যাট সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু দিস। তো সেখান থেকে তোমার ইনইকুয়ালিটি চলে এলো। আর এটা কখন এলো, যখন তুমি একটা এক্স স্থির করে নিয়েছিলে 0 থেকে 1 এর মধ্যে। এবার এক্সটা যে কোনো পয়েন্ট বিটুইন 0 এন্ড 1, সেজন্য এই ইনইকুয়ালিটি ইজ ট্রু ফর অল এক্স বিটুইন 0 এন্ড 1। দিস ইজ হাউ ইউ আর্গিউ দ্য প্রবলেমস আর কি, ঠিক আছে? নেক্সট অঙ্কটাও সিমিলার, যে তোমাকে প্রুফ করতে বলছে যে 2x is uh, less than log 1 plus x by 1 minus x is less than 2x divided by 1 minus x squared, যেখানে x is between 0 and 1. So again you do the same type of thing, ঠিক আছে? So this I will not do step by step, but I'm just going through the problem once. কি করছো, যে এই যে মাঝখানে যে ফাংশনটা রয়েছে log 1 plus t 1 plus x by 1 minus x, এই নাম্বারটা, এটার দিকে তাকিয়ে তুমি ফাংশনটা তৈরি করে নিচ্ছ, ঠিক আছে? সো ft is log 1 plus t divided by 1 minus t, where t belongs to the close interval 0 to x, যেখানে তুমি একটা x চুজ করে নিয়েছো ফিক্স বিটুইন 0 এন্ড 1, সেখানেই তোমার ইনইকুয়ালিটিটা প্রুভ করতে হবে। তাহলে এটা আবার কি ধরনের ফাংশন, যেহেতু এক্সটা স্ট্রিক্টলি লেস দেন 1 আর গ্রেটার দেন 0, so therefore this is a continuous function as well as it is differentiable, তাই না? তাহলে তোমাকে তুমি মিন ভ্যালু থিওরেমটা লাগিয়ে দিতে পারবে। এবারে লাগানোর জন্য তোমার ডেরিভেটিভ কম্পিউটেশন করতে হবে। সো ডেরিভেটিভ কম্পিউটেশনটা তুমি করো স্টেপ বাই স্টেপ। সো স্টেপ বাই স্টেপ এই কারণে বলছি যে চেন রুল লাগাতে হবে। তো আমি যদি এটা ডেরিভেটিভ ক্যালকুলেট করি অফ লগ 1 প্লাস টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি, তো প্রথমে লগ ফাংশনের ডেরিভেটিভটা 1 বাই টি হয়, সো সেটাকে ইউজ করে তোমার এখানে আসছে 1 মাইনাস টি ডিভাইডেড বাই 1 প্লাস টি। তারপর কি করতে হবে, 1 প্লাস টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি, এই যে ফাংশনটা এটার ডেরিভেটিভটা কম্পিউট করতে হবে। সো ডু দ্যাট, আমি কোশেন্ট রুল দিয়ে করেছি, whichever way you like. সো কি হবে, 1 মাইনাস টি ইন্টু দ্য ডেরিভেটিভ অফ 1 প্লাস টি, তার মানে 1 মাইনাস টি আসছে, মাইনাস 1 প্লাস টি ইন্টু দ্য ডেরিভেটিভ অফ 1 মাইনাস টি। সো ওটা 1 মাইনাস টি এর ডেরিভেটিভ যেহেতু -1, সুতরাং এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস অফ 1 প্লাস টি হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই কোশেন্টে যেটা রয়েছে 1 মাইনাস টি তার স্কোয়ার। So what do you get? One of the 1 minus t cancels out here, তাই না? তাহলে ডিনোমিনেটরে তোমার পড়ে থাকছে 1 plus t into 1 minus t, so 1 minus t squared পাচ্ছ। আর নিউমারেটরে কি হচ্ছে, মাইনাস টি আর প্লাস টি ক্যান্সেল আউট হয়ে যাবে, 1 plus 1 করলে 2 পাচ্ছ। So this is your derivative, right? 2 divided by 1 minus t squared. Do it carefully. And so what is mean value theorem telling you is that যে তুমি
0 থেকে x এর মধ্যে একটা পয়েন্ট পাবে, তো সেটাকে আমরা জেনারেলি থিটা x দিয়ে এক্সপ্রেস করছি, যেখানে থিটা ইজ বিটুইন 0 and 1, so that fx minus f0 is equal to x minus 0 multiplied by the derivative of f at the point theta x. So what is fx? Fx is, again, do the calculations, log 1 plus x by 1 minus x. What is f0? F0 is log 1, so that is 0. That is equal to x times, তাহলে এই x টা ওখান থেকে আসছে, x times the derivative at the point theta x. So ওটা হয়ে যাচ্ছে 2 divided by 1 minus theta squared x squared. তাহলে তুমি যেটা পেলে সেটা হচ্ছে যে এই রকম একটা ইকুয়ালিটি পেয়েছো, যে log 1 plus x by 1 minus x is equal to 2x divided by 1 minus theta squared x squared. এরপরে ওই থিটা বিটুইন 0 and 1 ওটাকে ফুললি তুমি স্কুইজ আউট করো, এক্সপ্লয়েট করো, তুমি রেজাল্টটা পেয়ে যাবে। সো আই এম নট ডুইং দিস স্টেপ বাই স্টেপ নাও, বিকজ আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য আইডিয়া যে কি করতে হবে, তাই না? তো একটু নিজেরা করো, জাস্ট সিম্পল। আমি জাস্ট ডিটেলসে লিখেছি, তার কারণ হচ্ছে যাতে কোথাও ভুল না করে ফেলি। আর তোমরা নিজেরা করে দেখো যে কিভাবে করতে হবে আর কি এই জিনিসটা। তাহলে তুমি ফাইনালি যেটা পাবে, যে তুমি এই যে রাইট হ্যান্ড সাইডে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার যে নাম্বারটা পেয়েছো, সেটাকে তুমি ওই 2x আর 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এটার মধ্যে স্যান্ডউইচ করে দিতে পারবে, আর ওটাই log 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, তাহলে সেই জন্য তোমার ইনইকুয়ালিটিটা এসে যাবে। ঠিক আছে? ওকে, so these are a few problems of that type. So let us do a little bit different type of problems now. তার মধ্যে প্রথম এক্সারসাইজ, মানে I cannot really tell you whether this type of problem যেটা এখন করতে যাচ্ছি ওটা পরীক্ষায় আসবে কি আসবে না এসব আমি বলতে পারছি না, কিন্তু করলে একটু মিন ভ্যালু থিওরেম আরো ভালো করে বোঝা যাবে। সুতরাং আমরা দু একটা জিনিস এখানে আলোচনা করি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধরো একটা ডিফারেন্সিয়েবল ফাংশন দেওয়া আছে ফ্রম আর টু আর, ঠিক আছে? আর সেটাতে প্রপার্টিটা হচ্ছে যে একটা বাউন্ড পাওয়া যাচ্ছে, মানে এ আর বি দুটো রিয়েল নাম্বার পাওয়া যাবে, যাতে দ্য ডেরিভেটিভ অফ এফ ইজ বাউন্ডেড বিটুইন এ এন্ড বি ফর এভরি এক্স ইন আর, এটা দেওয়া আছে। আর তার সাথে আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে এফ জিরো ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তাহলে দেখাতে বলছে যে এফ এক্সটাও এ এক্স আর বি এক্স এর মধ্যে থাকবে ফর অল এক্স বিলঙ্গিং টু আর। তো সেই জন্য বিটুইন করে লেখা আছে, কারণ এ এক্স বড় হবে না বি এক্স বড় হবে সেটা নির্ভরশীল হয়ে যাচ্ছে কিসের উপরে, যে এক্স এর সাইন কত, তাই না? এখান থেকে তো দেখতেই পাচ্ছ যে এ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু বি, কিন্তু এক্স যদি নেগেটিভ হয় তাহলে উল্টে যায়। তো সেই জন্য ভাষায় এরকম বলা আছে। অঙ্কটাতে জাস্ট তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে, ঠিক আছে? কিছুই অ্যাজ সাচ নেই। তো দেখা যাক যে তোমার যদি মানে তোমার বেসিক্যালি দেওয়া আছে, so let us just go to the solution and then I will tell you the whole thing. So what you are given is যে তোমার derivative is between a and b, right? And you have to show that your fx lies between জাস্ট অঙ্কটা আবার করে লিখে নিচ্ছি যাতে খেয়াল থাকে, এ এক্স এন্ড বি এক্স, এটা তোমার দেখাতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম কাজ করো, এক্স ইকুয়াল টু জিরো নাও। আর দেওয়া আছে আর একটা জিনিস, সেটা বলতে ভুলে গেছি, সরি, যে এফ জিরো ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়াল টু জিরো যদি নাও, তাহলে এফ জিরোটা জিরো, আর এ জিরো কত, এ টাইমস জিরোটা জিরো, বি টাইমস জিরোটা জিরো। সুতরাং ইট ইজ এ ট্রিভিয়ালিটি আর কি। হ্যাঁ, বাকি এক্স নন জিরোর জন্য আমরা কি করব? নন জিরোর জন্য আমরা
দুটো আলাদা আলাদা কেস করেছি কারণ সাইনটাকে হ্যান্ডেল করতে হবে। আমরা একবারেও করতে পারতাম, কিন্তু ঠিক আছে, লেট আস ডু ইট স্টেপ বাই স্টেপ। ধরো প্রথমে এক্স গ্রেটার দ্যান 0 নিয়েছো। ফাংশন যেহেতু পুরো রিয়েল লাইনের উপরে ডিফারেন্সিয়েবল, সেজন্য তুমি যে কোনো ক্লোজ এন্ড বাউন্ডেড সাব ইন্টারভাল অফ আর এর উপরে যদি রেস্ট্রিক্ট করো ফাংশনটাকে, সেখানে মিন ভ্যালু থিওরেম উইল বি ভ্যালিড। তাই না? এই ধরনের আলোচনা আমরা একাধিকবার করেছি। তো সেটা যেহেতু সত্য, আমি কি করছি, এক্স একটা ফিক্স করেছি গ্রেটার দ্যান 0 করে, আমি এই ইন্টারভালটা নিয়ে নিচ্ছি, ক্লোজ ইন্টারভাল 0 to x। তাহলে এটার উপরে যদি আমি মিন ভ্যালু থিওরেমটা লাগাই, তাহলে আমি জিনিসটা কিরকম পাচ্ছি, যে আমার একটা সি পাওয়া যাবে ওপেন ইন্টারভাল 0x এর মধ্যে, সো দ্যাট fx minus f0 is equal to x minus 0 times f prime c। তাই না? তো ওটাকে আবার একটু সিম্পলিফাই করে লেখো, f0টা তো 0, সুতরাং fx is equal to x times f prime c। Now you can see what is the idea, তাই না? Because f prime c is sitting between a and b and x is positive, তাহলে এই ইনইকুয়ালিটিকে পুরোটাকে তুমি যদি x দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি ক্লিয়ারলি পেয়ে যাচ্ছ যে ax is less than or equal to fx is less than or equal to bx, straight forward, right? So তোমার প্রবলেম ইজ সলভড। অন্যদিকে কি হবে, এক্সটা নেগেটিভ হবে, দ্যাট ইজ অল। মানে ওইটুকুন হ্যান্ডেল করতে হবে আমায়, তাই না? তো তুমি দেখো, মানে পরের স্টেপটা জাস্ট একই রকম, যে এক্সটা যদি লেস দেন 0 নাও, তাহলে তোমার যে ইন্টারভালটা নেবে, যার উপরে মিন ভ্যালু থিওরেম লাগাবে, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল এক্স টু 0, রাইট? আর সেজন্য তুমি একটা সি পয়েন্ট পেয়ে যাবে এক্স আর 0-র মাঝখানে, যাতে f0 minus fx is equal to 0 minus x times f prime c। তাহলে এটাকে ঠিক করে, মানে একটু সিম্পলিফাই করে লেখো, f0টা 0 জানাই আছে, সুতরাং মাইনাস fx is equal to minus x f prime c। তার মানে কি, একই ইকুয়ালিটি পাচ্ছ, এখানে যেটা পেয়েছিলে ফর এক্স গ্রেটার দ্যান 0 আর যেটা এক্স লেস দ্যান 0, সেটা একই জিনিস পেলে, তাই না? এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টাইমস এফ প্রাইম সি। এবারে হোয়াট ইজ দ্য পয়েন্ট, পয়েন্ট ইজ দ্যাট এফ প্রাইম সি যেটা, সেটা এ আর বি এর মধ্যে রয়েছে। তাহলে এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে ইনইকুয়ালিটি উইল চেঞ্জ, তাই না? সো bx will become like less than or equal to fx, less than or equal to ax। This is as simple as that। Okay, so uh, the problem is done as such, huh? Okay, next যেটা প্রবলেম, সেটা একটু মানে কনসেপচুয়াল। সেটা কি বলছে, যে তোমার মানে আগের অঙ্কটা খুব একটা কনসেপচুয়াল কিছু ছিল না, তাই না? জাস্ট বসে আমি ক্যালকুলেশনস করতে বসলেই আমার জিনিসটা চলে আসছে খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে। এই অঙ্কে কি বলছে, যে ধরো একটা ডিফারেন্সিয়েবল ফাংশন দেওয়া আছে একটা ইন্টারভ্যালের উপরে, আর একটা যে কোনো পয়েন্ট সি ধরো আই এ দেওয়া আছে, যেখানে ডেরিভেটিভটা পজিটিভ। তাহলে বলছে যে দেখাও যে পুরো ইন্টারভ্যালের মধ্যে ডেরিভেটিভ যে পয়েন্টস গুলোতে পজিটিভ, সেটা একটা ইনফাইনাইট সেট হবে। ঠিক আছে? সো এইটাতে তোমার একটুখানি সিম্পল কাজ করতে হবে, ঠিক আছে? মানে কিন্তু একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। সো কি বলছে, যে ধরো এফ প্রাইম সি দেওয়াই আছে যে এফ প্রাইম সি টা পজিটিভ, সুতরাং এফটা ইনক্রিজেস অ্যাট সি, এরকম একটা সিচুয়েশন রয়েছে। তার মানে আমার একটা নেবারহুড আছে সি কে ঘিরে, রাইট? সো সি যদি এরকম থাকে, তাহলে সি মাইনাস এপসাইলন থেকে সি প্লাস এপসাইলন একটা পাওয়া যাচ্ছে। কেমন পাওয়া যাচ্ছে, যে এখানে যদি কোনো পয়েন্ট থাকে এক্স, রাইট, আর সেটা যদি ইন্টারভ্যালের মধ্যে থাকে অবশ্যই করে, তাহলে সেই এফএক্সটা এফ সি থেকে ছোট হবে। এফ ইজ ইনক্রিজিং অ্যাট সি, রাইট? আর এখানে যদি থাকে, মানে এক্স যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে এফএক্সটাও এফ সি থেকে বড় হবে। এরকম সিচুয়েশন তোমার জানা আছে। তো এটাকে ইউজ করে তুমি কি করো, যে এই এই এপসাইলনটা তুমি পাবে, তাই না?
যে there exists an epsilon, যাতে এরকম ঘটনাটা ঘটবে। এবারে তুমি ওই আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস ইউজ করে একটা পজিটিভ ইন্টিজার চুজ করে নাও যেটা এটা স্যাটিসফাই করছে যে 1/N ইজ লেস দ্যান এপসাইলন, রাইট? এটা সবসময় পাবে। জাস্ট এপসাইলন আর 1 এর ওপরে আর্কিমিডিয়ান প্রপার্টিটা লাগিয়ে দাও। করে তুমি এবারে যে কোনো ছোট হাতের এন নাও যেটা ক্যাপিটাল এন এর চেয়ে বড়, ঠিক আছে? তাহলে তুমি এবারে করো কি, যে তুমি একটা সি কে ঘিরে একটা 1/N নেবারহুডটা নিয়ে নাও। হ্যাঁ, তাহলে আমি যে ছবিটা এঁকেছি তার মধ্যেই তুমি লক্ষ্য করো যে ক্যাপিটাল এন 1/N যেহেতু লেস দ্যান এপসাইলন, তাহলে অটোমেটিক্যালি এখান থেকে ফলো করে যাচ্ছে যে 1/n সেটাও লেস দ্যান এপসাইলন হয়ে যাবে, তাই না? কারণ যদি এনটা ক্যাপিটাল এন এর চেয়ে বড় হয়, তাহলে n গ্রেটার দ্যান ক্যাপিটাল এন মানে হচ্ছে 1/n is less than 1/capital N and that is less than epsilon. So what you are getting is যে 1/n নেবারহুড যদি নাও, মানে এইরকম ছোট হাতের n যদি নাও, তার করসপন্ডিং যদি 1/n নেবারহুড নাও, তাহলে ওই এপসাইলন নেবারহুডের মধ্যে বসে আছে, তাই না? তাহলে তুমি এই নেবারহুডের মধ্যে যদি তুমি কোনো একটা x নিয়ে নাও এবার, তাহলে কি হবে? তাহলে তুমি মিন ভ্যালু থিওরেমটা লেখো অন দ্য ইন্টারভেল বাউন্ডেড বাই এক্স এন্ড সি। এবার আমি যেভাবে এঁকেছি তাতে এক্সটা নীল রঙের যে এক্সটা সেটা সি এর চেয়ে বড়, কিন্তু আমি জাস্ট নিতে চাইছি এই 1/n নেবারহুড, মানে সি মাইনাস 1/n থেকে সি প্লাস 1/n এর মধ্যে একটা এক্স। তাহলে ওটা সি এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, কিছু যায় আসে না। কিন্তু তুমি দেখো তোমার মিন ভ্যালু থিওরেমের চেহারাটা কি ছিল, যে কোনো এ বির জন্য ছিল যে এফ বি মাইনাস এফ এ ইকুয়াল টু ভি মাইনাস এ টাইমস এফ প্রাইম অ্যাট সাম ইন্টিরিয়ার পয়েন্ট, তাই না? তো ধরো আমার একটা যে কোনো সি যেহেতু ব্যবহার হচ্ছে, আমরা একটা জাই বা কিছু লিখে দিই যেখানে জাইটা এ আর বি এর মাঝখানে রয়েছে। তাহলে এই যে ইকুয়ালিটিটা, এটাকে তুমি পুরো যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, তো এইভাবেও তো লিখতে পারতে এফ এ মাইনাস এফ বি ইকুয়াল টু a minus b times f primes xi, রাইট? তাহলে এই একই জিনিস তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। সেই জন্য আমার খুব একটা চিন্তা নেই, ঠিক আছে? আমি যে কোনো এক্স নিয়ে নিলাম এই নেবারহুডের মধ্যে, সেটা সি থেকে বড় হতে পারে অথবা ছোট হতে পারে। যেটা ঘটবে যে আমার একটা পয়েন্ট পাওয়া যাবে বিটুইন সি এন্ড এক্স, যাতে আমার fx minus fc will be equal to x minus c times f prime at that point, ঠিক আছে? এবার এটাতে তুমি কি বলতে পারছো, যে তোমার এই যে পয়েন্টটা, এই পয়েন্ট যেটা পাওয়া যাবে, সেই পয়েন্ট আমি জাইও লিখে দিতে পারতাম। হ্যাঁ, জাস্ট এত সব না লিখে জাস্ট জাই এক্স লিখে দিতে পারতাম বা কিছু একটা। তো যাই হোক, তাহলে আমি কি পাচ্ছি, ধরো এটাকে আমি জাই এক্স লিখি, হ্যাঁ, আমার একটু আলসেমি করতে ইচ্ছে করছে। তাহলে একটা জাই এক্স পাওয়া যাবে এক্স আর সি এর মাঝখানে, যাতে এফ এক্স মাইনাস এফ সি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস সি টাইমস এফ প্রাইম জাই এক্স। তাহলে এই এফ প্রাইম জাই এক্স এর সম্বন্ধে কি বলা যাচ্ছে? বলা যাচ্ছে যে দিস ইজ ইকুয়াল টু এফ এক্স মাইনাস এফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, রাইট? তাহলে তোমার যেহেতু এক্সটা এই 1/n নেবারহুড অফ সি এ আছে, সুতরাং ওটা অটোমেটিক্যালি এপসাইলন নেবারহুড অফ সি তেও আছে। তাহলে যদি এক্সটা যদি সি এর থেকে ছোট হয়, তাহলে এফ এক্সটাও এফ সি থেকে ছোট, আর এক্স যদি সি এর থেকে বড় হয়, তাহলে এফ এক্সটা এফ সি থেকে বড়। এটা আমার এপসাইলন নেবারহুড অফ সি এর এই প্রপার্টিটা রয়েছে, বিকজ দ্য ডেরিভেটিভ এট এফ ইজ পজিটিভ। তাহলে কি দাঁড়িয়ে গেল, যে এই যে ফ্র্যাকশনটা এফ এক্স মাইনাস এফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, এটাও সবসময় গ্রেটার দ্যান জিরো। মানে কিছুটা ডারবোস থিওরেমের আইডিয়াটাকে এখানে লাগাচ্ছ আর কি। হ্যাঁ, তাহলে তুমি কি পেলে, যে এই 1/n নেবারহুড অফ সি যদি নিয়ে নাও, তার মধ্যে তুমি একটা জাই এক্স পেয়ে গেছো, which is satisfying the property
that the derivative of f at psi x is positive. তাহলে প্রত্যেকটা ছোট হাতের n এর জন্য তুমি এরকম একটা পেয়ে যাচ্ছ, only condition is that n should be greater than capital N. তাহলে এরকম কটা n আছে? there are infinitely many such n's. So for these infinitely many n's, what you are getting is that the derivative is positive, therefore this set is an infinite set. All right, so this is what the result is telling you. So that is why I told you that this is slightly conceptual. তো একই রকম রেজাল্ট অবভিয়াসলি ইউ ক্যান এক্সপেক্ট ফর এফ প্রাইম এক্স লেস দ্যান জিরো। মানে তোমার যদি একটা পয়েন্ট সি তে ডেরিভেটিভ ইজ নেগেটিভ, দেন ইউ ক্যান হোপ দ্যাট if you look at the set of all points in the interval where the derivative is negative, that will also be an infinite set. কারণ একটা নেইবারহুডে অ্যাকচুয়ালি তুমি অসংখ্য পয়েন্ট পেয়ে যাবে যেখানে নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে বক্তব্য। ওকে, এখানে মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে তোমার যে ডেরিভেটিভ সেটার কন্টিনিউটি নিয়ে কিছু বলছো না। যদি তুমি বলতে যে ডেরিভেটিভটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে তো কোনো চিন্তারই বিষয় ছিল না। কারণ একটা পয়েন্টে যদি ডেরিভেটিভটা পজিটিভ হয়, তাহলে সেম সাইন থিওরেম বলছে যে ওটার একটা নেইবারহুডে ডেরিভেটিভটাকে পজিটিভ হতে হবে। তাহলে কন্টিনিউয়াস ফাংশন যদি হয় ডেরিভেটিভটা, মানে ইফ দ্য ফাংশন এফ ইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, তাহলে এটা আরো ইজিলি ফলো করে যায়। এই অঙ্কের বিশেষত্ব হচ্ছে যে সেটা শর্তটা রাখোনি। তুমি বলছো যে জাস্ট একটা ডিফারেন্সিয়েবল ফাংশন নিয়েছো, এফ প্রাইম কন্টিনিউয়াস হবে এরকম কিছু বলনি। তা সত্ত্বেও তুমি দেখাতে পারছো যে এটা একটা ইনফাইনাইট সেট হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক আসলে বেসিক্যালি জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ায়, সেই জন্যই করা আর কি। হ্যাঁ, তো নেক্সট যে রেজাল্টটা, সেটা আর তার পরের রেজাল্টটা একই রকম। এটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস যে আমরা একভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ডিফাইন করেছি, আর আমার একটা ফাংশন ডেভেলপ করে যাচ্ছে ফ্রম দ্য গিভেন ফাংশন এফ, সেটা হচ্ছে ডিরাইভড ফাংশন। তাহলে এক্ষুনি যেটা বলছিলাম যে এটার কন্টিনিউটি, এটার লিমিট নেওয়া, মানে এফ প্রাইমের, সেগুলো প্রশ্নগুলো আসে। তাহলে আমি যদি একটা পয়েন্ট এ নিয়ে নিই, সো লেট এফ বি ডিফারেন্সিয়েবল ফর অল এক্স গ্রেটার দ্যান এ বলা মানে অন্তত তোমার ফাংশন এফ যেটা, দ্যাট ইজ ডিফাইন্ড অন the open interval a to infinity. At least this much is true because it is differentiable there. And তুমি বলছো যে suppose that it is right continuous at x is equal to a. তো ভাষার মধ্যেই তুমি বলছো এবারে যে যেহেতু right continuity at a, সুতরাং the function has to be defined at least on the closed interval a to infinity, right? এইখানে ফাংশন ইজ ডিফাইন্ড, এটা তোমার ভাষা থেকে ডিডিউস করছো। তারপরে বলছে যে ধরো যে তোমার যেহেতু এটা ডিফারেন্সিয়েবল ইন দ্য ফর অল এক্স গ্রেটার দ্যান এ, সুতরাং তুমি এফ প্রাইম এক্স লিখতে পারছো ফর এক্স গ্রেটার দ্যান এ, and suppose you take its limit as x tends to a, তাহলে that is by definition f prime a plus, right? তাহলে suppose that this exists, তাহলে বলছে যে এফটা রাইট ডিফারেন্সিয়েবল এট এ হবে, আর এটার ভ্যালিউটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু জেনারেলি তোমার হয় না। মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলেই ওটা এটার সাথে সমান হবে, এটা তুমি গ্যারান্টি দিতে পারো না, কারণ এফ প্রাইম এ প্লাসটা এক্সিস্ট নাই করতে পারে। ঠিক আছে, সো ফর এক্সাম্পল তুমি একটা খুব সিম্পল ইয়েটা নিয়ে নাও। ঠিক আছে, yeah, just take the first example which you had seen of non-differentiability. Look at fx is equal to mod x. ঠিক আছে, and this is for all x in R. তাহলে what can you say about the right hand derivative of f at the point 0? That is, oh, this is not a good example. I'm sorry. এখানে তো হোল্ড করে যাবে, তাই না? So let us not look at this example. Let us look at a different one.
where I don't want this to happen. So you just define fx equal to x when x is less than or equal to 0, and 1 minus x. Is this okay? Yeah, 1 minus x when x is greater than 0. মানে আমি যতটা সিম্পল পারা যায় আমি লেখার চেষ্টা করছি। তাহলে তুমি যদি এটা নাও, this will also not do, তাই না? ওকে, অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটা ওয়ার্ক করছে, তাই না? তুমি যদি fx is equal to x নাও when x is less than or equal to 0, আর 1 minus x নাও যখন x is greater than 0, তাহলে এই ফাংশনটার তুমি ধরো রাইট, মানে অ্যাকচুয়ালি ইস্যুটা কি, যে এই লিমিটটা এক্সিস্ট যদি করে, এটাই বলতে চেয়েছে, তাহলে তোমার রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, সেটাই বক্তব্য ছিল, তাই না? তাহলে এই ফাংশনটা আসলে তুমি যদি এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট 0 লেখার চেষ্টা করো, তাহলে তোমায় কি লিখতে হবে, আমি স্ক্রিনের তলায় লিখছি, আমাকে যে কোনো এক্স গ্রেটার দ্যান 0 নিতে হবে, fx মাইনাস f0 ডিভাইডেড বাই এক্স মাইনাস 0 লিখতে হবে, করে তার দেখতে হবে যে সেই লিমিটটা অ্যাজ এক্স টেন্ডস টু 0 প্লাস এক্সিস্ট করে কিনা। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, তাই না? তাহলে ইউ সি দ্যাট what is happening here is that this is fx is going to be equal to 1 minus x. তো 1 minus x minus f0 টা 0 হচ্ছে, ডিভাইডেড বাই x minus 0 মানে x। তাহলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস 1 বাই x মাইনাস 1। তাহলে ক্লিয়ারলি এটা ফাইনাইট লিমিট তুমি পাবে না, কারণ as x tends to 0 plus 1 by x is tending to infinity। তাহলে এই পার্টিকুলার ফাংশনে তোমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট এক্স এক্সিস্ট করছে না, তাই না? সো ইন জেনারেল তুমি খুব নিটলি জিনিসটা পেয়ে যাচ্ছ, এটা হবে না আর কি। কিন্তু তুমি তার মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করলো না এই পার্টিকুলার পয়েন্টে, তাই না? এই পার্টিকুলার এক্সাম্পলে fx is equal to যেটা করে লিখেছি ডান সাইড অফ দ্য স্ক্রিনে, সেখানে আর এফ প্রাইম 0 ডাজ নট এক্সিস্ট, এটা আমি পেলাম। কিন্তু আমি যদি fx এর ডেরিভেটিভটা লিখি, ডেরিভেটিভ ফাংশনটা, তো সেটাকে আমি ধরো একটা অন্য কালি ইউজ করে লিখছি, যে আমার এই পার্টিকুলার ফাংশন fx is equal to x when x is less than or equal to 0, আর 1 minus x যখন x greater than 0, এটা ডেরিভেটিভ ফাংশনটার ভ্যালু কত হবে? দিস ইজ ইকুয়াল টু 1 যখন x less than 0, আর -1 যখন এক্সটা গ্রেটার দ্যান 0। 0 পয়েন্টেই তোমার সমস্যাটা হলো যে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করলো না, ঠিক আছে? কিন্তু এফ প্রাইম এক্সটা এইরকম হয়েছে। তাহলে এফ প্রাইম এক্স যে ফাংশনটা, সেটার তুমি যদি লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এফ প্রাইম এক্স ক্যালকুলেট করো, তাহলে সেটা কত হয়? দ্যাট ইজ ইকুয়াল টু জাস্ট লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস f prime x কত for x greater than 0 minus 1. So this is just constant function minus 1. সুতরাং এটা কিন্তু এক্সিস্ট করছে, রাইট? সো দিস ইজ হোয়াট, এটারই নোটেশন হচ্ছে f প্রাইমটাই তোমার ফাংশন 0 প্লাস। তাহলে f প্রাইম 0 প্লাসটা এক্সিস্ট করলো, আর সেটা সমান -1 হলো, কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ f at 0 কিন্তু এক্সিস্ট করলো না, এটাই হচ্ছে ব্যাপার। সুতরাং এটা ইন জেনারেল হতেই পারে যে এই লিমিটটা এক্সিস্ট করলো কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ করলো না। খুব সিম্পল এক্সাম্পল নিয়েছি, দেখো, খুব ভয়ঙ্কর জায়গায় তুমি গেলেও না, তা সত্ত্বেও এরকম একটা ঘটনা ঘটলো। তাহলে এই থিওরাম বা এক্সারসাইজের ওটাই ইম্পর্টেন্স। তাহলে এখানে এক্সট্রা কন্ডিশন কি দেওয়া আছে, যে ফাংশন ইজ রাইট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এ, এটা হচ্ছে তোমার পয়েন্ট। If f is right continuous at x is equal to a and
if this limit exists, then f will be right differentiable and its value will be equal to this. এটা হচ্ছে তোমার রেজাল্ট। ঠিক আছে, তাহলে আমি আশা করি ইম্পর্টেন্স অফ দ্য রেজাল্টটা বোঝাতে পেরেছি। So let us just look at the proof. So what will we do is, suppose I take any point x greater than a, তাহলে আমি কি জানি যে f is going to be continuous on the closed interval ax, because f is right continuous at a, everywhere else it is differentiable, so it is going to be continuous. So therefore you have got that the function is continuous on the closed interval ax and it is differentiable in the open interval a to x. তাহলে এই জায়গায় তোমার মিন ভ্যালু থিওরেমটা অবশ্যই করে লাগিয়ে নিতে পারো। সো তুমি একটা সি পয়েন্ট পাবে ইন দ্য ওপেন ইন্টারভাল a to x such that fx minus fa is equal to x minus a times f prime c. তাহলে সেখান থেকে তুমি কি বলতে পারছো যে তুমি যদি সিচুয়েশনটা কি রকম দাঁড়াচ্ছে দেখো। ওকে, সো লেট আস গো আ লিটল বিট লোয়ার। তাহলে we have this situation, fx minus fa etc. So your c is where, তুমি a ছিল এখানে, x এখানে কোথাও একটা, আর c এখানে। তাহলে x যদি এর দিকে এগোয় তাহলে c টাও এর দিকে এগোবে, সেটা ট্রু। তাহলে তুমি যদি লেখো লিমিট এক্সটেন্ডিং টু a প্লাস f প্রাইম c, ঠিক আছে, এটা আদৌ এক্সিস্ট করবে কিনা এটা প্রশ্ন। তাহলে এটা অ্যাকচুয়ালি কি লিমিট c টেন্ডিং টু a প্লাস f প্রাইম c, একই ব্যাপার, তাই না? কারণ অ্যাজ x is tending to a plus c is tending to a plus। এবারে এখানে কি হয়ে যাচ্ছে, এটা মানে যে কোনো x এর জন্য করছো কিন্তু, এনি x গ্রেটার দ্যান এর জন্য এই সিটা পাচ্ছ। তাহলে সিটা আসলে x এর উপরে নির্ভরশীল হয়ে পাবে, ওটাই এখানে লিখেছো আর কি। তাহলে এটা এই জিনিসটা মানে হচ্ছে যে বিভিন্ন সি পাচ্ছ, তার লিমিট অ্যাজ সি টেন্স টু এ প্লাস এফ প্রাইম সি তুমি ক্যালকুলেট করতে চাইছো, আর সেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কারণ এই লিমিটটা এক্সিস্ট করে। ঠিক আছে, সো লিমিট সি টেন্ডিং টু এ প্লাস এফ প্রাইম সি is equal to actually f prime a plus. All right, so therefore let me just clear this off. So therefore what do you get, that limit extending to a plus fx minus fa divided by x minus a will exist. As simple as that, right? So Lagrange's mean value theorem is this. তাহলে এখান থেকে তুমি পেয়েছো কি যে fx minus fa divided by x minus a will be equal to the derivative of f at some point between a and x, right? এটা তুমি পাচ্ছো from Lagrange's mean value theorem। আর এই জিনিসটা tends to f prime a plus right hand side as x tends to a, সেই জন্য এই this left hand thing, this limit will also exist as x tends to a plus। এটাই ছিল ইস্যু। তাহলে এখানে কত স্ট্রং ওয়েতে, মানে প্রমাণটা খুব সহজ, খুব স্ট্রং ওয়েতে ব্যবহার করেছো যে এ পয়েন্টে তোমার রাইট কন্টিনিউটিটা আছে, তবেই ঘটনাটা ঘটবে, না হলে ঘটবে না। এর পরের যেটা রেজাল্টটা, আমি একই রেজাল্টটা লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য হোল্ড করবে, তো আমি সেটা করেছি। তো আমি যারা একটু ইন্টারেস্টেড স্টুডেন্টস তাদেরকে বলবো যে তোমরা এটা কিন্তু একটুখানি দেখো, ইস্যুটা একই। ওই যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম অ্যাকচুয়ালি, fx is equal to x when x is less than or equal to 0 নিয়ে নিলে এবারে হবে না, একটু চেঞ্জ করে দাও, x less than 0 আর 1 minus x যখন x টা গ্রেটার দেন ইকুয়াল টু 0। কারণ আমি লেফট কন্টিনিউটিটাকে ব্রেক করতে চাইছি। এই ফাংশন তুমি যদি নাও, তাহলে তুমি যদি fx minus f0 divided by x minus 0 লেখো for any x less than 0, তাহলে এটা কত হয়ে যায়? তোমার x less than 0 হলে x হচ্ছে এটা, f0 কত? f0 হচ্ছে কিন্তু 1, রাইট? বিকজ x is greater than equal to 0 তে এই মান নিচ্ছে। So x minus 1 divided by x হয়ে যাচ্ছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে 1 minus 1 by x। তাহলে এটা লিমিট
does not exist as x tends to 0 minus. So therefore, left-hand derivative of f at 0 will not exist. ঠিক আছে? কারণ তুমি দেখতে পাচ্ছ। কিন্তু তুমি যদি ডেরিভেটিভ অফ এফটা কম্পিউট করো at any other at every point possible, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে f prime x is 1 when x is less than 0 and minus 1 when x is greater than 0. So that implies that your f prime যে ফাংশনটা তার left hand limit at the point 0 exists and it is equal to 1. So this is true, but the left-hand derivative does not exist. Why? Because the function is not left continuous at 0. That is the focus of the problem. তো তুমি যদি লেফট কন্টিনিউটিটা ধরে নাও তাহলে কিন্তু lf prime 0 will be equal to f prime 0 minus. And this is true for any point A actually and any function f. মানে এই particular example জরুরি নয়. So this is it. Okay. So let us just see how much more we should do. Okay, so maybe we will continue after, or maybe we will do it today itself. Okay, let us do it. Yeah. On second thoughts, let us stop here and we will continue tomorrow. Okay.